ডিএনএ টেস্টের রিপোর্টে এবার মিলল অনির্বাণের বেঁচে থাকার প্রমাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। ডিএনএ টেস্টের রিপোর্ট যখন চলে আসে ঠিক সেই সময় রায়ের হাতে স্রোত সেই ডিএনএ টেস্টের রিপোর্ট ধরিয়ে দেওয়া মাত্রই বলে থাকে যে নিয়ে দিদিভাই হসপিটাল থেকে সেই ডিএনএ টেস্টের রিপোর্ট চলে এসেছে, এবার এই খামটা খুললে দেখতো যে তুই যে জিনিসটা সন্দেহ করছিলিস সেটাও আদৌ সত্য কিনা, কারণ আমার তো কনজনেরা মনে হচ্ছে যে তুই হয়তো বা ভুলই ভাবনা চিন্তা করছিলিস। ঠিক সেই সময় রাই যখন সেই এনভেলপটা খুলে দেখতে পায় যে রিপোর্ট নেগেটিভ, তার মানে অনির্বাণের সাথে সেই মানুষটার কোনো রকমই কোনো মিল নেই এবং সেই মানুষটা সম্পূর্ণরূপে অন্য একজন মানুষ ছিল যার লাশটাকে কিনা চিতার আগুনে পোড়ানো হয়েছে। ঠিক সেই সময় এই কথাটা স্রোতের কাছে তুলে ধরা মাত্রই স্রোত সার্থককে জড়িয়ে ধরে এবং বলতে থাকে যে সার্থক স্যার, তার মানে অনির্বাণ দাদাভাই বেঁচে আছে, আমার রাই দিদিভাই এখনও পর্যন্ত বিধবা হয়নি, সে এখনও পর্যন্ত অনির্বাণ দাদাভাইয়ের স্ত্রী এবং রাই দিদিভাই এখনও পর্যন্ত সধবা। ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে সত্যি রাই দিদিভাই আপনাকে দাঁত দিতে হবে, নয়তো বা আপনার মতন একজন মানুষ যে কিনা বিধবা হওয়ার পর সকলের কাছে এতটা অপমান সহ্য করার পরও এতটা ধৈর্য নিয়ে কী করে এত কিছু ভাবতে পারে, সেই জিনিসটা আপনাকে না দেখলে আমি হয়তো কোনো মতেই বিশ্বাস করতে পারতাম না। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে কী আর করবো ভাই বলো তো, এখন যদি আমি আমার স্বামীর বেঁচে থাকার প্রমাণ বের করানোর জন্য এতটুকু না করি তাহলে তো চিরকালের জন্য আমাকে বিধবা বেশি বসে থাকতে হবে। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে আর কোনো মতেই আমি আর এই সাদা থান পরে থাকবো না, যত শীঘ্রই সম্ভব আমি আবারও সদবা বেশে সিঁথিতে সিঁদুর এবং হাতে শাখা পলা পরবো, কারণ অনির্বাণ যখন একবার বেঁচে আছে আর সেই প্রমাণ যখন আমার হাতে এসে পড়েছে তাহলে তারপরে তো আর এই বিধবা বেশ ধারণ করার কোনো মানেই হয় না। ঠিক সেই সময় রাই যখন বিধবা থেকে সধবা সাজে বেরিয়ে পড়ে নিজের সকলের সামনে, ঠিক সেই সময় অনির্বাণের মা দেখে চমকে ওঠে এবং বলতে থাকে যে কি নির্লজ্জ বেহায় মেয়ে, স্বামী মরেছে দুদিনও হয়নি, অমনি তুমি শাখা সিঁদুর পরে আর ড্যাং ড্যাঙিয়ে ঘুরতে বেরিয়ে পড়ছো। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে আলবাত বেরিয়ে পড়ছে আর এরকম করেই এখন থেকে আমি থাকবো, কারণ যেখানে কিনা আমি কোনোদিনও মেনেই নিতে পারিনি এখনো পর্যন্ত যে আমার স্বামী মৃত, সেখানে এরকম সাদা থানে নিজেকে মুড়িয়ে রাখার তো কোনো মানে হতে পারে না। আপনি যখন ধরে নিয়েছেন যে না আপনার ছেলে মৃত, তাহলে বরঞ্চ আপনি তার শোক নিয়ে বসে থাকেন, আমার বসে থাকার কোনো এত এখন আর সময় নেই। অন্যদিকে রাইয়ের ফোনে যখন হঠাৎ করে আননোন নাম্বার থেকে বারবার করে কল আসতে থাকে, ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে জানিস তো স্রোত, কিছুদিন যাবত আমার ফোনে আননোন নাম্বার থেকে কল আসছে, কিন্তু কোনো মতেই আমি এই কলটা রিসিভ করার সত্ত্বেও সেই মানুষের সাথে যোগাযোগ করতে পারছি না, কেন জানি না আমার মনে হচ্ছে যে এই কলটার একবার যদি আমি রিসিভ করতে পারতাম না তাহলে হয়তো বা সেই মানুষটা অব্দি আমি পৌঁছতে পারতাম। ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে আচ্ছা দিদিভাই, কোনো মতে এই মানুষটা আমরা যাকে খোঁজ করছি সেই মানুষটা তো নয়। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে তার মানে, তখন স্রোত বলতে থাকে যে আচ্ছা কোনো মতে অনির্বাণ দাদাভাই এর কাছে তো ফোন নেই আর পুলিশ তো অনির্বাণ দাদাভাই ফোনটা তোর কাছে তুলে দিয়েছে, তাহলে অনির্বাণ দাদাভাই যদি কোনো মতে আননোন নাম্বার থেকে তোকে কল করে তোর অবধি পৌঁছানোর ব্যবস্থা করতে থাকে তাহলে এমনটাও তো হতে পারে, হয়তো বা সেই জায়গায় নেটওয়ার্ক নেই, এই জন্যই হয়তো বা অনির্বাণ দাদাভাইয়ের সাথে তোর যোগাযোগ হচ্ছে না, এরকমটা তো হলেও হতে পারে, তাই না দিদিভাই? ঠিক সেই সময় শর্মী বলতে থাকে যে স্রোত একদম ঠিক কথা বলেছে, আমার কেন জানি না মনে হচ্ছে যে এই ফোন নাম্বারটা আর কারো না, হয়তো বা অনি দাদাভাইয়েরই। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে তাহলে তো এক্ষুনি আমাদেরকে পুলিশের সহযোগিতা নিতে হয়। তো বন্ধুর ভিডিওটা লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।